নমস্কার। সময়টা ১৯৪৭ সাল। সদ্য স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। শপথ নেওয়ার অব্যবহিত পরেই তিনি তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে একটি চিঠিতে লিখলেন যে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। স্বাধীনভাবে কাজ করতে না পারার কারণ হিসেবে তিনি বলছেন যে তৎকালীন কংগ্রেস সভাপতি পুরুষোত্তম দাস ট্যান্ডনের অবাঞ্ছিত হস্তক্ষেপ। ব্যাস, তারপর থেকেই শুরু হলো একটা ট্র্যাডিশন, অর্থাৎ কংগ্রেসে এক ব্যক্তি এক পদ আর থাকলো না। জওহরলাল নেহেরু পুরুষোত্তম দাস ট্যান্ডনের থেকে সভাপতি পদের দায়িত্বটা কেড়ে নিলেন। এরপর সেই ট্র্যাডিশন সমানে চলছে। ইন্দিরা গান্ধী ছিলেন দল এবং সরকারের এক এবং অদ্বিতীয় ব্যক্তি। তার পুত্র সঞ্জয় গান্ধী তার যুগে ছিলেন নন চ্যালেঞ্জেবল। রাজীব গান্ধী একই সাথে দলের প্রধান এবং সরকারের প্রধান। এইভাবেই কংগ্রেস দলটা তৈরি হয়েছে। এই ট্র্যাডিশন অনুসরণ করে পারিবারিক ব্যাটনের এই দায়িত্বটা সোনিয়া গান্ধী এবং তারপর রাহুল গান্ধীর হাতে এসে পড়েছে। রাহুল গান্ধী সদ্য বলছেন যে তিনি আর কখনো কংগ্রেস সভাপতি হবেন না, এমনকি তার বোন প্রিয়াঙ্কা গান্ধীও নয়। ये सब क्या देखना पड़ रहा है। রাহুল গান্ধী হচ্ছেন সেরকম অপরিণত খেলোয়াড় যিনি বলতে পারেন অক্লেশে যে এই খেলাটা খুব খারাপ, আমি খেলবো না। मेरे भाषण को एक्सेप्ट नहीं करो आप। রাহুল গান্ধী এই সহজ সত্যিটা বুঝতে পারছেন না যে একটা শিশু সে তখনই স্বাবলম্বী হয়ে ওঠে যখন ধীরে ধীরে আপনি তাকে বাইরে ছাড়েন। কংগ্রেস দলটির গঠন এমনভাবে তৈরি যে গান্ধী পরিবার ছাড়া আর কোনো কংগ্রেসি নেতাকে সেই স্বাধীনতা দেওয়া হয়নি। তারা চিরকালই কংগ্রেসি গান্ধী পরিবারের বংশবদ থেকেছেন। রাহুল গান্ধী খুব সম্ভবত তার উত্থান, যেটুকু উত্থান হয়েছে এবং তার পতনের শব্দ নিজে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রাহুল গান্ধীর পতনের জন্যে আরও কয়েকটা কারণকে আমরা পয়েন্ট আউট করতে পারি। সাধারণ মানুষ এটা বুঝতে পারে না যে যখন দেশে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল, নাই করে মোদির বিরুদ্ধেও রয়েছে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর। সাধারণ মধ্যবিত্ত মানুষ মোদির কাছ থেকে সেরকম বিশেষ কিছু না পেয়ে ক্ষুব্ধ, তখন রাহুল গান্ধীর প্রায়োরিটি হচ্ছে বিদেশ ভ্রমণ। সেটা হতে পারে থাইল্যান্ড, হতে পারে ল্যাটিন আমেরিকার কোনো দেশ, বা এমন কোনো দেশ যার সাথে ভারতের সেই অর্থে সেরকম কোনো বিদেশ নীতির গুরুত্ব নেই। বুঝতে খুবই অসুবিধা হয় যে রাহুল গান্ধী এত ঘন ঘন তার প্রোটোকল ছেড়ে বিদেশে যান কেন। রাহুল গান্ধী এক্ষেত্রে যেটা করতে পারতেন সেটা হচ্ছে তিনি বিদেশ ভ্রমণ করতেই পারেন। তিনি এই বিদেশ ভ্রমণকে নিয়ে তার গোপনীয়তার আস্তরণ ভেদ করে তিনি বিদেশে কেন যাচ্ছেন, কাদের সাথে তার মোলাকাত হচ্ছে, সেগুলোকে তিনি জনমানসে আনতে পারতেন। এতে রাহুল গান্ধী তিনি যে একজন প্রভাবশালী নেতা, বিদেশে যার নাকি গ্রহণযোগ্যতা থাকতে পারে, এই ধরনের একটা মনোভাব সাধারণ মানুষদের মনে বদ্ধমূল হতে পারত। যে রাহুল গান্ধীকে দেখলে কখনো কোনো দিক থেকে কি আপনার মনে হয় যে রাহুল গান্ধী তিনি ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে ভীষণ রকমভাবে পরিপক্ক? मुझे देखते जाओ। আপনি মোবাইল খুলুন, দেখবেন মিম হিসেবে রাহুল গান্ধীর কথাবার্তাগুলোকে ব্যবহার করা হচ্ছে। একদিকে মোদি তার দাম্ভিক কণ্ঠস্বর, যেটা প্রচণ্ড রকমভাবে আত্মবিশ্বাসী, আর একদিকে চাপল্য মেশানো রাহুল গান্ধীর খেলো বক্তৃতা। সাধারণ মানুষ এই পার্থক্যটা সহজে ধরে ফেলেন। देश की आबादी 140 करोड़ रुपए। আপনি যত বড় স্টারই হন না কেন, আপনি আপনার চারদিকে একটা স্টারডামের বলয় তৈরি করবেন, একটা রহস্যময়তার আস্তরণ তৈরি করে নিজেকে জনগণ থেকে দূরে রাখবেন। আজকের দিনে এটা হয় না। যে সোশ্যাল মিডিয়া বিজেপির অন্যতম হাতিয়ার, যে সোশ্যাল মিডিয়ার ক্ষমতার কথা আমাদের গোঁড়া বামপন্থীরা পর্যন্ত বুঝতে পেরেছে, রাহুল গান্ধী তিনি সেটা বোঝেন না। এই কমার্শিয়ালাইজেশনের যুগে সেই মানুষ তত সাকসেসফুল যে নিজেকে পণ্য হিসেবে যত বেশি প্রজেক্ট করতে পারে। মোদি যেখানে একজন নাকি বিশ্বগুরু হিসেবে নিজের ইমেজটাকে বিক্রি করতে সমর্থ হয়েছেন 140 কোটি ভারতীয়ের কাছে, রাহুল গান্ধী না, তার নিজের কোনো ইমেজ তিনি বিক্রি করতে পারেননি।
রাহুল গান্ধী মানেই এক উদ্ভ্রান্ত খামখেয়ালি লোকের ইমেজই ভেসে ওঠে, যার ইমেজ আমরা কেউ কিনব না। তিনি দেশের সমালোচনা করছেন। এখন সরকারের সমালোচনা আর দেশের সমালোচনার মধ্যে ছোট্ট একটা সীমারেখা রয়েছে। আপনি যতক্ষণ সরকারের সমালোচনা করছেন, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড ফাইন, কিন্তু আপনি দেশের সমালোচনা করছেন, সেটি কিন্তু প্রাণঘাতী। যে কোনো ভারতীয়ই আপনি দেশের সমালোচনা করবেন এটা মেনে নেবে না। রাহুল গান্ধী বারে বারে দেশ এবং সরকারের সীমারেখাটি গুলিয়ে ফেলেন। এমনকি রাহুল গান্ধী যখন বিদেশে যান, তিনি বিদেশের বিভিন্ন সেমিনারে বক্তৃতা টক্তৃতা করেন, সেখানে মোদী সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি ভারতবর্ষের গঠনতন্ত্র, সংবিধান, ভারতের যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি রয়েছে, বিচার ব্যবস্থা, ইলেকশন কমিশন, এগুলোর সমালোচনা করে ফেলেন। বিদেশে বসে দেশের সমালোচনা না, এটি অত্যন্ত গর্হিত অপরাধ। রাহুল গান্ধী থাকেন স্তাবক পরিবৃত হয়ে, তিনি থাকেন ওই দিগ্বিজয় সিং কমলনাথ মার্কা কিছু এক্সপায়ার হয়ে যাওয়া নেতাদের দ্বারা পরিবৃত হয়ে, যাদের না আছে কোনো ভিশন, না আছে ভবিষ্যৎ প্রজন্মকে দেওয়ার মতো কিছু। রাহুল গান্ধীর পতনের আরেকটি বড় কারণ হচ্ছে তার দূরদৃষ্টির অভাবজনিত বিভিন্ন পলিটিক্যাল কোয়ালিশন। তিনি যাদের সাথে জোট বাঁধছেন, যেমন মুলায়ম পুত্র অখিলেশ, লালু পুত্র তেজস্বী, এরা আধুনিক ভারতে, এই জেনজি ভারতের কাছে এদের ওই কাস্ট পলিটিক্সের প্রাসঙ্গিকতা হারিয়ে গেছে। আসলে বন্ধুরা, মূল ব্যাপার হচ্ছে অভিযোজন। হ্যাঁ, ডারউইনের সেই থিওরি সময়ের সাথে সাথে বদলাতে হবে। আজকে আমি যদি যে রাজনৈতিক দল পরিবর্তিত সময়ের সাথে, পরিবর্তিত জনগণের মানসিকতার সাথে নিজেদেরকে বদলাতে না পারে, তারা অপ্রাসঙ্গিক হয়ে যায়। তাই বয়স্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সময়ের সাথে বদলাতে পারেন, কিন্তু তথাকথিত তরুণ তুর্কি রাহুল গান্ধী তিনি সময়ের সাথে নিজের রাজনীতিকে বদলাতে পারেননি। তিনি এখনো পড়ে রয়েছেন ওই পুরনো যুগের 80-র দশকের রাজনীতিতে। বয়সটা, নেতা হিসেবে আপনার বয়স কত এটা ফ্যাক্টর নয়, মূল হচ্ছে আপনার মনের বয়স কত। বৃদ্ধ আন্না হাজারে পেরেছিলেন তরুণ ভারতকে টলিয়ে দিতে, কিন্তু বয়সে অনেক কম অরবিন্দ কেজরিওয়াল পারলেন না। ঠিক একইভাবে নরেন্দ্র মোদী বয়স্ক হলেও তিনি যেভাবে তরুণ ভারতীয়দের মন বা মানসিকতা বুঝতে পারেন, মেজাজ বুঝতে পারেন, রাহুল গান্ধী বুঝতে পারেন না। আসলে রাহুল গান্ধী হচ্ছেন সুখী রাজপুত্র। তিনি কাউকে সরি বলতে শেখেননি। তাকে এই পাঠটুকু দেওয়া হয়নি, বা তাকে এই পাঠটুকু দেওয়ার কেউ সাহস করেননি যে হে রাজপুত্র, সরি বললে কেউ ছোট হয়ে যায় না, বরং যত পারেন সরি বলুন, তাতে আপনার ইমেজটা আরও বাড়বে। শেষ যে কারণে রাহুল গান্ধীর পতন ত্বরান্বিত হলো, সেটি হচ্ছে যে রাহুল গান্ধী প্রণব মুখার্জির মতো মানুষকে ঠিকঠাক ব্যবহার করতে পারেননি। হ্যাঁ, রাহুল গান্ধী কেন, পুরো গান্ধী পরিবার এবং গান্ধী পরিবারের অনুগত কংগ্রেসি ভৃত্যরা, তারা কি করলো, তারা প্রণব মুখার্জিকে, হ্যাঁ, রাহুল গান্ধীর পলিটিক্যাল কেরিয়ার যাতে হ্যাম্পার না হয় সেই জন্যে প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতির মতো একটি আপাত তাৎপর্যহীন পদে আমাদের ভারতের রাজনীতির চাণক্যকে নির্বাসিত করলো। রাহুল গান্ধী এবং তার দলবল, তার বোন, এরা কখনোই কংগ্রেস পরিবারের বাইরে যারা বুদ্ধিমান তাত্ত্বিক নেতা ছিলেন, সফল হয়েছেন, তাদেরকে যোগ্য সম্মান দেয়নি। যেভাবে তারা মনমোহন সিংয়ের সাথে, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের সাথে ব্যবহার করেছে, ব্যবহারই বা বলি কেন, দুর্ব্যবহার করেছে, সেটি সত্যি এই পণ্ডিত মানুষ এটি ডিজার্ভ করেন না। পিভি নরসিংহ রাওকে এরা প্রাণপণে এর অস্তিত্বটাকেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। রাহুল গান্ধী অনেক বেশি লাভবান হতে পারতেন যদি শশী থারুরের মতো ব্যক্তিত্ব রয়েছেন তার পরামর্শ মেনে চলতে পারতেন। রাহুল গান্ধী সেটা করেননি, যে কারণে শশী থারুর আজ বিজেপি ঘেঁষা। বামপন্থী বুদ্ধিজীবীদের একটা বড় প্রভাব চিরকাল ভারতীয় জনমানসে ছিল এবং আছেও। এই বামপন্থী বুদ্ধিজীবীদের প্রভাবকে কাজে লাগিয়ে, তাদের পরামর্শ নিয়ে রাহুল গান্ধী নিজের রাজনৈতিক ভবিষ্যৎ কর্মপন্থা নির্ণয় করতে পারতেন। তাদের প্রভাবকে কাজে লাগিয়ে তিনি নিজের একটা ইমেজ বিল্ড আপ করার চেষ্টা করতে পারতেন। না,
রাহুল গান্ধীকে বোঝায় কে? তাই কংগ্রেস এখন একটি দিশাহীন ডুবন্ত তরী ছাড়া আর কিছু না। হতে পারে যে মোদি অনেক ভুল করেছেন, মোদি তিনি দম্ভতে এবং অতি আত্মবিশ্বাসে পরিপূর্ণ একজন মানুষ। হতে পারে তিনি যেটা করছেন সেটা হচ্ছে একটা ক্রোনি ক্যাপিটালিজম, একটা ব্রুট মেজরিটি। কিন্তু রাহুল গান্ধীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বা মোদির বিকল্প হিসেবে ভাবতে অনেকেরই অসুবিধে রয়েছে। আপনাদের কি মত লিখে জানান। ভালো থাকবেন।